Internazionale ভার্সেস প্যারিস সেন্ট জার্মেইন, সিমোনে ইনজাগি ভার্সেস লুইস এনরিকে। এই মৌসুমের শুরুতে আসলে কে ভাবতে পেরেছিল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বা সিজন ফিনালেতে এই দুটো দল একে অপরের মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার জন্য? অনেকেই হয়তো বাজি ধরেননি এই দুটো দলের পক্ষে। তবে দিন শেষে ফুটবল যে আসলে একটা দলীয় খেলা সেটার একটা প্রমাণ দিয়ে এই দুটো দলই উঠে চলে এসেছে ফাইনালে, এবং চ্যাম্পিয়ন্স লিগের এই ফাইনালের প্রিভিউ নিয়ে আজকে অল স্পোর্ট এবিপি আপনাদের সামনে হাজির। একেবারে পয়েন্টে চলে যাই, পয়েন্ট টু পয়েন্ট ডিসকাশন। অ্যাভারেজ এইজটা যদি ধরেন কিংবা বয়সটা যদি ধরেন ইন্টার মিলানের এই দলটার, যারা সেমিফাইনালের সেকেন্ড লেগটা খেলেছিল বার্সেলোনার বিরুদ্ধে, সেই দলটার গড় বয়স ছিল 30। 36 বছর বয়সী সমার, 36 বছর বয়সী মিকিতারিয়ান, 30-এর উপর আরো বেশ কিছু ফুটবলাররা রয়েছেন, এবং মোটামুটি বলাই চলে ইন্টার মিলানের এই দলটা খুবই এক্সপিরিয়েন্সড একটা টিম, এবং বেশিরভাগ খেলোয়াড়রাই আইদার তাদের প্রাইমে আছেন কিংবা প্রাইম হিট করে এখন পড়তির দিকে আছেন। তবে এই বাঞ্চ অফ প্লেয়ারদেরকে যেভাবে আসলে পরিচালনা করেছেন সিমোনে ইনজাগি, এক কথায় অসাধারণ। ট্যাকটিক্যাল মাস্টার মাইন্ড তিনি কিন্তু হয়ে গেছেন এই মৌসুমে সিমোনে ইনজাগি। শুধুমাত্র লিগে না, ডোমেস্টিক কাপেও তারা কিন্তু ফাইনালেই উঠেছিল এবং ট্রেবল জেতার একটা প্রবল সম্ভাবনা তারা তৈরি করেছিল। আনফরচুনেটলি ডোমেস্টিক কাপও তারা হেরে যায় নেপোলির কাছে মাত্র 1 পয়েন্টের ব্যবধানে। ইন্টার মিলান তারা কিন্তু তাদের যে লিগটা সেটা কিন্তু জিততে পারেনি, কিন্তু এখনো সবচেয়ে বড় ট্রফিটার হাতছানি তাদের সামনে রয়েছে। সিমোনে ইনজাগির সামনে এখনো চ্যাম্পিয়ন্স লিগ জেতার সেই সুযোগটা কিন্তু রয়ে গেছে। 2010-এর পরে ইন্টার মিলানের জন্য সুবর্ণ সুযোগ আরো একটা চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার। এবং যে বয়সের কথা বলছি, কেন বলছি বুড়িয়ে যাওয়া প্লেয়াররা রয়েছেন, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। এই ইন্টার মিলান দলটার দিকে তাকালে আপনি দেখবেন এক্সপিরিয়েন্স এবং সেই সাথে ম্যাচুরিটির একটা ছাপ, এবং এভাবে করেই কিন্তু তারা শুধুমাত্র গ্রুপ পর্ব নয়, নকআউট পর্বের প্রত্যেকটা ধাপ পেরিয়ে গেছে কঠিন প্রতিপক্ষদের হারিয়ে দিয়ে। ইন্টারের সবচেয়ে বড় ধাক্কাটা হতে পারতো বার্সেলোনা। ইউরোপা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে যখন বার্সার সঙ্গে তাদের ড্রটা পড়েছিল, তখনই কিন্তু বোঝা যাচ্ছিল খুব কঠিন একটা সমীকরণের সামনে তারা দাঁড়িয়ে, এই বাধাটা পেরিয়ে তারা যেতে পারবে কিনা ফাইনালে। তবে বাধা তারা পেরিয়েছে। ট্যাকটিক্যাল মাস্টার মাইন্ড সিমোনে ইনজাগি আরো একবার প্রমাণ করেছেন তার ফরমেশন, তার খেলার ধরন, তার খেলোয়াড় বাছাই এবং তাদের যে ম্যাচুরিটিটা রয়েছে সেটার একটা বহিঃপ্রকাশ ওই দুই লেগে আমরা দেখেছি। বার্সেলোনা অবভিয়াসলি এবারে ইউরোপীয় সবচাইতে এক্সাইটিং টিম বলা যায়, তবে এক্সপিরিয়েন্সের কাছে তাদের হার মানতে হয়েছিল সেই দিনটায়, সমারের কাছে তাদের হার মানতে হয়েছিল সেই দিনটায়। মাত্র 6 মিলিয়ন ইউরো দিয়ে সমারকে কিনে নিয়েছিল ইন্টার মিলান, আন্দ্রে ওনানাকে 57 মিলিয়নে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে বিক্রি করে, এবং এই সমার যে তাদের দেয়াল হয়ে দাঁড়াবেন সেটা কে ভাবতে পেরেছিল। ইন্টার মিলানের শুধুমাত্র ডিফেন্স নিয়ে কথা বললে লাভ নেই। আচেরবি রয়েছেন, বাস্তোনি রয়েছেন, যারা দুর্দান্ত ফর্মে আছেন। মিডফিল্ডে এই মুহূর্তে ইউরোপের সেরা মিডফিল্ডারদের একজন নিকো বারেলা, খুবই আন্ডাররেটেড, তিনি কিন্তু এই দলটার মধ্যে আছেন, এবং এক্সপিরিয়েন্স যোগানোর জন্য তার সঙ্গে যারা রয়েছেন এনরিক মিকিতারিয়ান, হাকান কালানোগলু, এরাও কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছেন এই পুরো সিজনে। এখন ইন্টার মিলানের খেলার যে স্টাইল সেটা কিন্তু 3 at the back, অর্থাৎ 3-5-2। 5 জন মিডফিল্ডার থাকবেন, যেখানে 3 জন সেন্ট্রাল মিডফিল্ড ধরেন, 2 জন উইং ব্যাক পজিশনে খেলেন, এবং এই দুই উইং ব্যাকের কিন্তু রোলটা খুবই গুরুত্বপূর্ণ ছিল ইন্টারের এই মৌসুমটায় অন্তত সিমোনে ইনজাগির সিস্টেমে। একজন ডামফ্রিজ, একজন ডিমার্কো দুর্দান্ত খেলেছেন, এবং সেই সাথে ফরওয়ার্ড লাইনে মার্কাস থুরাম এবং লতারো মার্টিনেজ, 27 বছর বয়সী দুজন ফুটবলার এই মুহূর্তে পিক ফর্মে আছেন। লতারো মার্টিনেজ বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের সদস্য, এই ইন্টার মিলান দলটার ক্যাপ্টেন এবং তাদের প্রাণভ্রমরা। তার কাছ থেকে একটা বিগ পারফরমেন্স ইন্টার মিলান ডেফিনেটলি আজকের ম্যাচটায় চাইবে। যেটা বলছিলাম, এক্সপিরিয়েন্স ফ্যাক্টরে ইন্টার মিলানের এই দলটা যে কোনো দলকে হারিয়ে দেওয়ার সামর্থ্য রাখে, এবং এই দলটার মধ্যে যে ম্যাচুরিটিটা রয়েছে সেই ব্যাপারটাকে বিট করতে আসলে কি প্রয়োজন সেটা নিয়ে হয়তো ভাবছেন পিএসজি এবং লুইস এনরিকে। পিএসজির দিকে তাকাই, কি গ্যালাক্টিকো সাইনিং এ ভরপুর একটা দল ছিল ইভেন কয়েক বছর আগেও। জলাতান, কাভানি, নেইমার, মেসি, এমবাপে, কে নেই এই দলটাতে। একের পর এক গ্যালাক্টিকো সাইনিং করে পিএসজি যখন চেষ্টা চালিয়ে যাচ্ছিল নাসের আল খেলাইফির আন্ডারে, এই দলটা এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাটা ঘরে তুলতে পারেনি, এবং আনফরচুনেট ব্যাপার হলেও এখন কিন্তু সেটা পাশার দান উল্টে যাওয়ার মতো ঘটনাই ঘটেছে। পিএসজি নতুনত্ব এনেছে তাদের চিন্তাধারায়, নতুনত্ব এনেছে তাদের কোচিং প্যানেলে, এবং নতুনত্ব এনেছে তাদের স্কোয়াড নির্বাচনের ক্ষেত্রে।
আপনারা আর্সেনালের সঙ্গে ম্যাচটার কথা চিন্তা করুন। দুটো লেগ খেলা হয়েছিল আর্সেনালের বিরুদ্ধে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এবং সেখানে পিএসজি তাদেরকেও ট্যাকটিক্যালি মাস্টার ক্লাস দেখিয়ে আউটপ্লে করে দিয়েছে ইয়াং একটা বাঞ্চ অফ প্লেয়ার্স নিয়ে। এই দলটায় বড় কোনো তারকা নেই বলা চলে, তবে যেই সব প্লেয়াররা রয়েছেন এই মুহূর্তে ইউরোপের মোস্ট সট আফটার প্লেয়ার্সরা এই দলটাতেই খেলছেন, যারা ভবিষ্যতের তারকা হতে পারেন সেই ধরনের ফুটবলারে ভরপুর পিএসজির এই দলটা। এবং মাস্টারমাইন্ড লুইস এনরিকে 2015-তে বার্সেলোনার হয়ে একটা ট্রেবল জিতেছিলেন, তার কোচিং ক্রেডেনশিয়ালস নিয়ে কিন্তু কোনো ধরনের ডাউট থাকতে পারে না। সুতরাং যখন একটা ফ্রেশ স্লেট তিনি পেয়েছেন, যখন তিনি একটা দল পেয়েছেন, ইনস্টেড অফ ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার্স যাদের উপর আলাদা একটা নজর ফুটবল বিশ্বের থাকে, তখনই কিন্তু পিএসজি সাফল্য পাওয়া শুরু করেছে। একটা ব্যাপার বলতে পারি, সেটা হচ্ছে যদি সেমিফাইনালে পিএসজি আর্সেনাল বাদে অন্য যে কোনো টপ টায়ার টিমের সঙ্গে খেলতো, আমার মনে হয় তাদের জন্য কাজটা অনেক বেশি কঠিন হয়ে যেত। তবে তাদেরও কিন্তু খানিকটা ভাগ্যের সহায়তা ছিল। আর্সেনালের আগের যে রাউন্ডটা ছিল কোয়ার্টার ফাইনালে, সেখানে রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিয়ে সেমিফাইনালে এসেছে। আমার কাছে মনে হয় রিয়াল মাদ্রিদের সঙ্গে যদি পিএসজি সেমিফাইনালটা হতো, সেখানেও হয়তো এক্সপিরিয়েন্স ফ্যাক্টরে পিএসজি মার খেয়ে যেতে পারলেও পারতো। তবে তারা কিন্তু আর্সেনালকে হারিয়ে ফাইনালে এসেছে, যোগ্যতর দল হিসেবেই এসেছে। ওসমান ডেম্বেলে, যাকে নিয়ে মজা করা হতো যে তিনি মাঠে যতক্ষণ থাকেন তার চেয়ে বেশি হসপিটাল বেডে থাকেন, সেই ওসমান ডেম্বেলে বার্সেলোনায় ব্যর্থ। পিএসজির এবার লিগের টপ গোল স্কোরার তিনি, 21টা গোল তিনি দিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগেও তার পারফরমেন্স দুর্দান্ত ছিল। এবং শুধুমাত্র ওসমান ডেম্বেলেকে নিয়ে কথা বললে হবে না, পিএসজির ফ্রন্ট লাইন যদি দেখি, মিডফিল্ড যদি দেখি, এক্সাইটিং প্লেয়ার্সে ভরপুর। আপনি বারকোলার কথা বলতে পারেন, আপনি কাভারস্কেলিয়ার কথা বলতে পারেন, যিনি ন্যাপোলির সঙ্গে এত দুর্দান্ত খেলার পর তাকেও কিন্তু ভালো একটা প্রাইসে পিএসজি কিনেছে। তিনি কিন্তু গ্যালাক্টিকো সাইনিং নন, মাত্র 24 বছর বয়স, বাট জর্জিয়ার এই ফুটবলার এই মুহূর্তে পিএসজি কে কিন্তু দারুণ একটা জায়গায় রাখছেন তার ইউটিলিটি ফুটবল দিয়ে। এবং এরই সাথে যদি আমরা বলি ডিজায়ার ডুয়ে, নামের মধ্যেই ডিজায়ার আছে। তাকে ইউরোপের সব ক্লাব এখন ডিজায়ার করে। দুর্দান্ত ফর্মে আছেন, চমৎকার একজন ইয়াং প্লেয়ার, পোটেনশিয়াল এই জায়গায়, সিলিংটা তার এই জায়গায়, বয়স মাত্র 19। তিনি লিড করবেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এই দলটার ফ্রন্ট লাইনটা। ইমাজিন, মিডফিল্ডটা প্রচুর এক্সাইটিং। নেভেজ আছেন, ভিটিনিয়া আছেন, রুইজ আছেন। রুইজ তার এক্সপিরিয়েন্স ঢেলে দেবেন, ভিটিনিয়া মোটামুটি সিজন ভেটারান হয়ে গেছেন। নেভেজ কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট সট আফটার মিডফিল্ডার্স ইন ওয়ার্ল্ড ফুটবল রাইট নাও। মাত্র 20 বছর বয়সেই তিনি যা করে দেখাচ্ছেন, সামনে তার ফিউচারটা যে ব্রাইট বলতে কোনো সন্দেহ নেই। একমাত্র মার্কিনিওস রয়েছেন যিনি এই দলটায় 31 বছর বয়সে, অর্থাৎ 30 বছরের উপরে যার বয়স। এছাড়া বাদ বাকি সবাই কিন্তু 25 বা তার নিচে বা তার আশপাশেই ঘুরপাক খাচ্ছেন। ডিফেন্সটা কে সামলাবেন? মার্কিনিয়াসের পাশাপাশি ডিফেন্সটা কে সামলাবেন? অবভিয়াসলি সেখানে হাকিমি রয়েছেন, মেন্ডেজ রয়েছেন, পাচো রয়েছেন। পাচো খুব ইয়াং একজন সেন্টার ব্যাক, জার্মানি সেন্টার ব্যাক, মাত্র 23 বছর বয়স। হাকিমির কথা তো আলাদা করে বলার কিছু নেই, এবং সেই সাথে নুনো মেন্ডেজ, এই দুজন কিন্তু দুই ফ্ল্যাঙ্কে দারুণভাবে প্রতিপক্ষকে চাপে রাখতে সক্ষম হন। এবং পেছনে যে দেয়ালটা দাঁড়িয়ে আছেন সেই বিশাল দেহি ডনারুমা, তিনিও কিন্তু রয়েছেন। অর্থাৎ এই ব্যাটলটা খুবই এক্সাইটিং হতে চলেছে বেশ কিছু জায়গা থেকে। এক হচ্ছে ইন্টার মিলানের ট্যাকটিক্স এবং এক্সপিরিয়েন্সের বিরুদ্ধে পিএসজির ফ্ল্যামবয়েন্স, ফ্লেয়ার এবং এই নতুন খেলোয়াড়দের একেবারে না হারার মানসিকতা, স্বাধীনভাবে ফুটবল খেলতে পারার মানসিকতা, এই দুটোর একটা চমৎকার লড়াই আমরা দেখব। লুইস এনরিকেও দারুণ একজন কোচ, এবং সেই সাথে সিমোনি ইনজাগি একজন দারুণ কোচ। এই দুজনের মধ্যে যে ট্যাকটিক্যাল ব্যাটেলটা হবে সেটাও কিন্তু আমরা দেখার জন্য মুখিয়ে রয়েছি। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নতুন এক চ্যাম্পিয়নকে পেতে চলেছে কিনা? বায়ার্ন মিউনিকের আলিয়ান্স অ্যারিনাতে হবে ফাইনালটা, এবং আলিয়ান্স অ্যারিনাতে এর আগে যতবার ফাইনাল হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের, নতুন কোনো চ্যাম্পিয়নই কিন্তু উঠে এসেছে। এবং এই সময়টায় এসে এটা কিন্তু পিএসজি এর পক্ষেই হয়তো কথা বলছে। আমরা কি নতুন চ্যাম্পিয়ন পাবো, নাকি 2010-এর পর আবারও ইন্টারন্যাশনালে তারা চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিটা ঘরে তুলবে? আপনারা কোন দলকে সাপোর্ট করছেন, কোন দলের পক্ষে আপনারা বাজি ধরেছেন, সেটা জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। এবং সেই সাথে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা এনজয় করবেন ডেফিনেটলি। ইউরোপিয়ান সিজনের ফাইনাল ম্যাচ, এই ফাইনাল ম্যাচটা আমাদের চোখ এড়িয়ে যাবে না। ভালো থাকবেন সবাই।